2026 সালের 28 মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। মৃত্যুর 4 মাস পেরিয়ে গেলেও তার মরদেহ প্রকাশ্যে আনা হয়নি। চলমান যুদ্ধ, বিমান হামলার আশঙ্কা এবং বিপুল জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করতে শেষকৃত্যের আয়োজন দীর্ঘ সময় স্থগিত রাখা হয়েছিল। অবশেষে খামেনির কফিন 2 জুলাই রাতে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয়, আর 4 জুলাই তেহরানে 6 দিনের রাষ্ট্রীয় ও ধর্মীয় আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। ইরানের পতাকায় মোড়ানো কফিনকে ঘিরে তেহরানের সড়কে নামে বিশাল জনসমুদ্র। এই যাত্রা শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ইরান ও ইরাক দুই দেশের 5টি গুরুত্বপূর্ণ পবিত্র শহরে আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়। শেষকৃত্যের বিভিন্ন পর্বে ধর্মীয় শোক, রাষ্ট্রীয় মর্যাদা এবং প্রতিশোধের রাজনৈতিক বার্তা একসঙ্গে তুলে ধরা হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কিভাবে সমাহিত করা হলো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে কি কেন কিভাবের এই পর্বে। ইসলামী রীতি অনুযায়ী কোনো মুসলমানের মৃত্যুর পর অযথা বিলম্ব না করে দ্রুত জানাজা ও দাফন সম্পন্ন করতে হয়। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান এমন এক যুদ্ধকালীন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল যেখানে লাখো মানুষের অংশগ্রহণে প্রকাশ্য জানাজা আয়োজন করাটা ছিল বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। মৃত্যুর কয়েকদিনের মধ্যেই তেহরানের ইমাম খোমেনি প্রার্থনা কমপ্লেক্সে ইরানের ইসলামিক প্রোপাগেশন কাউন্সিল 3 দিনব্যাপী বিদায় অনুষ্ঠানের প্রাথমিক ঘোষণা করেছিল। কিন্তু তখনও তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চলমান ছিল। এমন পরিস্থিতিতে বিপুল মানুষের অংশগ্রহণে 3 দিনের বিদায় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। ফলে ইরানি কর্তৃপক্ষ ঘোষিত কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। এরপর খামেনির মরদেহ কোথায় রাখা হয়েছিল এবং দীর্ঘ সময় কিভাবে সংরক্ষণ করা হয়েছে সে বিষয়ে ইরানি কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। এই দীর্ঘ সময়ের মধ্যে প্রকাশ্য দাফন আয়োজনের বদলে ইরান নিরাপদ পরিস্থিতির জন্য অপেক্ষা করছিল। জুন মাসে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বড় ধরনের জনসমাগম আয়োজনের সুযোগ তৈরি হয়। তখন থেকে রাজধানীর পরিবহন, আবাসন, নিরাপত্তা এবং শোকযাত্রার প্রস্তুতি নতুনভাবে সাজানো হতে থাকে। অবশেষে জুলাইয়ের 2 তারিখ রাতে খামেনির কফিন প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় এবং 3 জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাষ্ট্রীয় বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছিল, প্রয়াত সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা নিবেদন করতে 90 থেকে 100টি দেশের প্রতিনিধি আসার প্রত্যাশা করেছিল ইরান। অনুষ্ঠান চলাকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রায় 30টির বেশি দেশের সরকারি প্রতিনিধি দল তেহরানে উপস্থিত ছিল। তবে অনুষ্ঠান শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, 70টিরও বেশি দেশের প্রতিনিধি খামেনিকে শ্রদ্ধা জানাতে অংশ নিয়েছেন। এই অনুষ্ঠানটির একটি ব্যতিক্রমী দিক ছিল কুরআন তিলাওয়াত। বিভিন্ন দেশের প্রতিনিধি যখন কফিনের সামনে আসছিলেন তখন প্রতিটি দেশের জন্য ভিন্ন ভিন্ন কুরআনের আয়াত তিলাওয়াত করা হয়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। অনেক বিশ্লেষকের মতে এই আয়াতগুলো শুধু ধর্মীয় আচার ছিল না, বরং প্রতিটি দেশের সঙ্গে ইরানের সম্পর্ক, অবস্থান বা প্রত্যাশার প্রতীকী বার্তাও বহন করছিল। সে কারণে অনুষ্ঠানটি আন্তর্জাতিক গণমাধ্যমে কুরআন ডিপ্লোমেসি বা ফিউনারেল ডিপ্লোমেসি হিসেবেও আলোচিত হয়। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় অনুষ্ঠানটি শুধু একটি জানাজার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। 4 জুলাই তেহরান থেকে শুরু করে 9 জুলাই মাশহাদে দাফন পর্যন্ত 6 দিনের একটি নির্দিষ্ট কর্মসূচি তৈরি করা হয়। এর মধ্যে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন, রাজধানীতে শোক মিছিল এবং ইরান ও ইরাকের ধর্মীয় শহরগুলোতে পৃথক পৃথক অনুষ্ঠান ছিল। ফলে দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশে থাকা শিয়া অনুসারীরাও এই বিদায়ের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। লাখো মানুষের সম্ভাব্য উপস্থিতি সামলাতে আগে থেকেই বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। শোকার্তদের থাকার জন্য স্কুল, মসজিদ ও ক্রীড়া হল প্রস্তুত করা হয়েছিল। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তেহরান সহ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপের কথাও জানিয়েছিল। খামেনির মহাকাব্যিক শেষকৃত্যের আরেকটি উদ্দেশ্য ছিল রাষ্ট্রের সক্ষমতা প্রকাশ করা। যুদ্ধের ধাক্কার পরও ইরানের সরকার যে লাখো মানুষের যাতায়াত, আবাসন এবং নিরাপত্তা পরিচালনা করতে পারে সেটি এই দীর্ঘ আয়োজনের মাধ্যমে দেখানো হয়েছে। তাই 4 মাস পর শুরু হওয়া অনুষ্ঠানটি শুধু একজন নেতাকে বিদায় জানানোর প্রক্রিয়া ছিল না, এটি ছিল যুদ্ধের পর রাষ্ট্রীয় শক্তি ও ঐক্য প্রদর্শনের প্রচেষ্টা।
6 জুলাই সকাল থেকেই তেহরানের কেন্দ্রস্থল বিশাল এক শোকের ময়দানে পরিণত হয়। কালো পোশাক পরা নারী পুরুষ শহরের বিভিন্ন দিক থেকে এসে ইনকিলাব চত্বরের আশেপাশে জড়ো হতে থাকেন। সেখান থেকে আজাদি চত্বরের দিকে খামেনির কফিনবাহী শোকযাত্রা এগিয়ে যায়। বহু লেনের দীর্ঘ সড়ক জুড়ে মানুষের সারি এতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল যে আকাশ থেকে ধারণ করা দৃশ্যেও এর শেষ পর্যন্ত দেখা যাচ্ছিল না। ইরানের পতাকায় মোড়ানো খামেনির কফিন এবং একই হামলায় নিহত তার পরিবারের 4 জন সদস্যের কফিন বিশেষভাবে সাজানো ট্রাকে রাখা হয়েছিল। ট্রাকটির বাইরের অংশ শিয়া ইমামদের মাজারে থাকা অলংকৃত ধাতব জালির আদলে তৈরি করা হয়েছিল। পুরো মিছিল জুড়ে শোকের পাশাপাশি রাজনৈতিক ক্ষোভও প্রকাশ পেয়েছে। অনেকের হাতে খামেনির ছবি ও ইরানের পতাকার পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী পোস্টারও দেখা যায়। বিভিন্ন স্থান থেকে প্রতিশোধের স্লোগানও শোনা যাচ্ছিল। ঐতিহাসিক এই শেষকৃত্যে কত মানুষ অংশ নিয়েছিল তার নির্ভরযোগ্য সংখ্যা জানা যায়নি। প্রায় 12 ঘণ্টা ধরে তেহরানের সড়ক অতিক্রম করার পর কফিনগুলো মেহরাবাদ বিমানবন্দরের দিকে নেওয়া হয়। এর মধ্য দিয়ে রাজধানীর রাষ্ট্রীয় শোক পর্ব শেষ হয়। খামেনির শেষকৃত্যে ধর্মীয় শোক, রাষ্ট্রীয় মর্যাদা এবং রাজনৈতিক প্রতীক 3টি বিষয়কে একই আয়োজনের মধ্যে যুক্ত করা হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় কফিন প্রকাশ্যে আনার সময় উপস্থিত শোকার্তরা সমবেত কণ্ঠে শোক গাথা শুনছিলেন। সেই গানের তালে অনেকেই শরীর দোলাচ্ছিলেন এবং মাথায় হাত দিয়ে শোক প্রকাশ করছিলেন। শিয়া সমাজে কারবালার স্মৃতি ঘিরে প্রচলিত সমবেত শোকের যে আবেগ দেখা যায়, এই আয়োজনেও তার স্পষ্ট প্রভাব ফুটে ওঠে। ধীর সুরে পাঠ করা এই শোকগাথাগুলো মৃত ব্যক্তির বিচ্ছেদ, আত্মত্যাগ এবং অনুসারীদের আনুগত্যকে আবেগের সঙ্গে তুলে ধরে। অনুষ্ঠানস্থলে অধিকাংশ মানুষ কালো পোশাক পরে এসেছিলেন। শিয়া সংস্কৃতিতে কালো রং শোক ও বিয়োগের পরিচিত প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আর অনেকেই কান্না, বুক চাপড়ানো এবং সম্মিলিত স্লোগানের মাধ্যমে নিজেদের শোক প্রকাশ করছিলেন। খামেনির কফিনে ব্যবহৃত একটি লাল পতাকা বিশেষভাবে নজর কেড়েছিল। খামেনির সরকারি এক্স অ্যাকাউন্টের দাবি অনুযায়ী কাপড়টি আগে কারবালার ইমাম হোসেনের মাজারে উড়েছিল। ইরানি কর্তৃপক্ষ লাল রঙকে প্রতিরোধ, আত্মত্যাগ ও আনুগত্যের প্রতীক হিসেবে তুলে ধরে। ফলে এই কাপড়ের মাধ্যমে খামেনির মৃত্যুকে সাধারণ রাজনৈতিক হত্যাকাণ্ডের বদলে শাহাদাতের বৃহত্তর বয়ানের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে এসব প্রতীকের কোনোটি ইসলামী জানাজার অংশ নয়। জানাজার মূল ধর্মীয় ভিত্তি হল মৃত ব্যক্তির জন্য দোয়া, জানাজার নামাজ এবং দাফন। কালো পোশাক, শোকগাথা, লাল পতাকা এবং রাষ্ট্রীয় সাজসজ্জা ছিল ইরানের নিজস্ব শিয়া সংস্কৃতি ও রাজনৈতিক উপস্থাপনার অংশ। তেহরানের আনুষ্ঠানিকতা শেষে খামেনির কফিন নিয়ে যাওয়া হয় ইরানের ধর্মীয় নগরী কোমে। এই শহর শিয়া ধর্মতত্ত্ব এবং উচ্চতর ধর্মীয় শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ইরানের প্রভাবশালী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানেই রয়েছে। ফলে কোমের অনুষ্ঠানটি ইরানের ধর্মীয় নেতৃত্বের পক্ষ থেকে প্রয়াত নেতাকে আনুষ্ঠানিক বিদায় জানানোর একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল। কোমের পর খামেনির কফিন ইরানের সীমান্ত অতিক্রম করে ইরাকের নাজাফে পৌঁছায়। বিমানবন্দরে ইরাকের প্রধানমন্ত্রী, জ্যেষ্ঠ কর্মকর্তা ও ধর্মীয় নেতারা কফিন গ্রহণ করেন। নাজাফে রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাজার, যাকে শিয়ারা তাদের প্রথম ইমাম হিসেবে মনে করেন। এই কারণে নাজাফকে শিয়া বিশ্বের অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। মাজারকে কেন্দ্র করে সেখানে দোয়া, শোকগাথা ও ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হয়েছে। এরপর শেষ যাত্রা পৌঁছায় কারবালায়। 680 খ্রিস্টাব্দে এখানেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। তার আত্মত্যাগ শিয়া ধর্মে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। খামেনির কফিন কারবালায় নিয়ে যাওয়ার মাধ্যমে তার মৃত্যুকেও শাহাদাত ও প্রতিরোধের সেই ঐতিহাসিক ধারার সঙ্গে যুক্ত করা হয়েছে। একজন ইরানি নেতার শেষ যাত্রা ইরাক পর্যন্ত নিয়ে যাওয়াটা অত্যন্ত বিরল ঘটনা। এর মাধ্যমে ইরান শিয়াদের শক্তিমত্তা এবং আঞ্চলিক ঐক্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চেয়েছে। ইরাকের অনুষ্ঠান শেষ হওয়ার পর কফিনটি চূড়ান্ত পর্বের জন্য আবারও ইরানে ফিরিয়ে নেওয়া হয়। 9 জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে শেষকৃত্যের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই ইমাম রেজা মাজারের আশেপাশের সড়ক ও প্রাঙ্গণে শোকার্ত মানুষ অবস্থান নিতে থাকেন। এরপর তার কফিন একটি ট্রাকে করে ধীরগতিতে মাজারের দিকে নিয়ে যাওয়া হয়। গাড়িটির দুই পাশে সাদা পাগড়ি পরা ধর্মীয় আলেমরা হেঁটে চলছিলেন। সামনে থাকা মানুষের ভিড় এতটাই ঘন হয়ে উঠেছিল যে নির্ধারিত পথে কফিনবাহী গাড়িটি এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। মাজারের কাছাকাছি পৌঁছানোর পর শেষের অল্প পথটুকু অতিক্রম করার জন্য কফিনটি ট্রাক থেকে হেলিকপ্টারে তোলা হয়। পরে সেটি ইমাম রেজা মাজারের নীল টাইলসে সাজানো একটি প্রবেশপথের কাছে নামানো হয়। নামাজ শেষে উপস্থিতরা কফিনটি মাজারের ভেতরে নিয়ে যান। এরপর সেখানেই খামেনির কবর রচিত হয়। এত বিশাল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতাদের শেষকৃত্য করাটা মোটেও নতুন কোনো বিষয় নয়। গত বছর মৃত্যুবরণ করা রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসকেও বহু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাহিত করা হয়েছিল। বিগত ১২০ বছরের মধ্যে প্রথমবার কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হয়েছে। একজন পোপ মারা গেলে কিভাবে তাকে সমাহিত করা হয় সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।